তুরের বাবা তীব্রকে রাগ দেখিয়ে বলল, আমার নাবালিকা মেয়েকে আটকে রেখে জবরদস্তি বিয়ে করে বউয়ের অধিকার দেখানো হচ্ছে, তাই না? তোমার যে সন্তান পৃথিবীতে অনাগত, তার জন্য তোমার কষ্ট হচ্ছে। আর যাকে 18 বছর নিজের বুকে করে ফেলেছি, আমার সে একমাত্র মেয়েকে এই অবস্থায় দেখে আমার কতটা কষ্ট হচ্ছে তুমি জানো? নিজের রাগটা চেপে অনেক কষ্টে বলল কথাগুলো। তীব্র শুনল কিন্তু বলার মতো কিছু খুঁজে পেল না। তীব্রকে চুপ থাকতে দেখে উনি বললেন, আমার মেয়ের লাইফ রিস্ক হোক এমন কিছুই আমি হতে দেব না। আশা করি বুঝতেই পারছো। এখন বলো আমার মেয়ে কোথায়? তীব্র ওনার কথার মানে বুঝতে পারল। তুরের অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি কারো কাম্য নয়, আর ওনার ভয়টাও স্বাভাবিক। তুরের বাবা আর কথা না বাড়িয়ে তুরের কাছে গেলেন। গিয়ে দেখে মেয়ে ঘুমিয়ে আছে। উনি গিয়ে তুরের মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেন। অনেক কষ্টের সন্তান তুর, আল্লাহর কাছে অনেক চেয়ে পেয়েছেন এই মেয়েকে। না চাইতেও সব আবদার পূরণ করেছে। ও যখন ছিল না মৃত মানুষের মতো হয়ে গিয়েছিল তারা, আর যখন ফিরে পেল তখন এই অবস্থায়। তীব্র রুমে ঢুকতেই উনি বলে উঠল, উনি তুরকে এখান থেকে নিয়ে যাবে। তীব্র ওনার ইমোশন বুঝতে পারছে, কিন্তু তুরকে নিয়ে যাবে এটা যেন মানতে পারল না। কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ পর তীব্র বাইরে দাঁড়িয়ে আছে, তখন তুরের বাবা তুরের কাছে যায়। আপনি ভালো করেই বুঝতে পারছেন ডক্টর রায়হান, তুর আপনার সাথে থাকতে চায় না, আর আমার পক্ষে ওর মতের বিরুদ্ধে গিয়ে আপনার সাথে ওকে রাখা সম্ভব না। তীব্র শান্তভাবে ওনার কথাগুলো শুনল, তারপর বলল, প্রথমত আমাকে তুমি করে বলুন, আর যতটুকু তুরকে নিয়ে যাওয়ার কথা, তুরের অবস্থা ভালো না। আজকে আপনি কোনোভাবেই ওকে নিয়ে যেতে পারবেন না। আপনি চাইলে এখানে থেকে যান, কারণ তুরের এই অবস্থায় ওকে শিফট করালে সেটা তুর এবং বেবির জন্য খারাপ হবে, তুরের ক্ষতি হবে। শুনে তিনি কিছুটা দমে গেল। আর এখানে থাকা সম্ভব না, কারণ তুরের মায়ের শরীর অসুস্থ। তিনি তুরকে এই লোকের কাছে রেখে যেতে নারাজ। তখনই তোয়ার কথা মনে পড়ল। বেশ ভাবনা চিন্তে করলেন তিনি। এমনিতেই সন্ধ্যা হয়ে এসেছে, এখন তুরকে এভাবে নিয়ে যাওয়া যাবে না। তাই উনি সকালে তুরকে নিয়ে যাওয়ার কথা ভাবলেন। না, তোয়ার বাড়ি না, ডিরেক্ট নিজেদের বাড়ি। আমি কাল সে তুরকে নিয়ে যাব। ওনার কথাই কিছু বলল না তীব্র, শুধু হালকা হেসে সম্মতি জানালো। তুরের বাবা তোয়াকে তীব্রের রুমে রেখে গেলেন, আর যাবার আগে বারবার তোয়াকে সাবধান করে গেলেন যাতে ওকে একা না ছাড়ে। তোয়াও চাচার কথা মতো বসে রইল। সন্ধে গড়িয়ে রাত নামতেই তীব্র নিজের রুমে আসে। তীব্রকে দেখে তোয়া দাঁড়িয়ে যায়। তীব্র গিয়ে তুরের পাশে বসে ওর এক হাত ধরে তুরের মাথায় হাত দেয়। এটা দেখে তোয়া বলে, আপনার আজকের কথা শোনার পর আমার এটা মনে হচ্ছে আপনি আমার জন্য তুরকে আনলেও আমার জন্য আটকে রাখেননি। তোয়ার কথায় তীব্র তুরের কপালে একটা পরশ আঁকে, তারপর ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোমার বোন আমার কাছে 6 মাসের মতো ছিল। যে নিজের আশেপাশে এক মুহূর্তের জন্য কোনো মেয়েকে টলারেট করতে পারত না, সে এই মেয়েটাকে দেখার জন্য 1000 মাইল ছুটে যেত। সেটা তো এমনি এমনি না। বাই দ্য ওয়ে, তোমার খুশি হওয়া উচিত এটা জেনে তোমার বোনের সাথে আমার বিয়ে হয়েছে। চাচা কিন্তু মানবে না। তোর যদি ওনার মেয়ে হয়, তাহলে ওনার মেয়ের গর্ভে যে আছে সে আমার সন্তান। উনি ওনার মেয়ের জন্য যেমন চিন্তিত, তেমনি আমিও। তাহলে কাল যে তুরকে নিয়ে যাবে। তীব্রর কথায় বেশি কিছু বলল না, শুধু বলল, দেখা যাক। তোয়ার চোখেও ঘুম ভর করেছে। ও তুরের পাশে বিছানাতে বসতেই তীব্র বলে ওঠে, তোমার কি রোমান্স দেখার ইচ্ছে হচ্ছে নাকি? ভুলে যেও না, তুমি কিন্তু সম্পর্কে বড়। তীব্রের এমন কথায় বেশ লজ্জা পেল তোয়া, কিন্তু কিছু বলল না। নিজ দায়িত্বে রুম থেকে বেরিয়ে গেল। তোয়া বেরিয়ে যেতেই তীব্র দরজা লক করে দেয়। তুর গভীর ঘুমে আচ্ছন্ন, তবে ভেঙে যেতে পারে ঘুম, ডোজটা করা ছিল না। তাই ও সেই রিস্ক নিল না। নিঃশব্দে তুরের পাশে বসল। ওর মুখে পড়া চুলগুলো সরিয়ে গলার নিচের দাগটা দেখতে লাগলো, বেশ গভীর। সেখানে আলতো করে বুলিয়ে ঠোঁট ছুঁয়ে গভীর পরশ আঁকে। তুরের নিঃশ্বাস ওর ঘাড়ে বাড়ি খায়। তীব্র মাথা উঁচু করে আলতো করে ওর ঠোঁটে আঙুল দিয়ে টেনে ছেড়ে দেয়। ঘুমের মধ্যে ঠোঁট উল্টায় তুর। আলতো করে হেসে ওর কপালে চুমু আঁকে তীব্র। তারপর নিজের নিয়মে তুরকে বাম বাহুতে শুয়ে লাইটটা অফ করে দেয় তীব্র। শোয়ার কিছুক্ষণ পর তুরের মাথায় বিলি কাটতে কাটতে যখন তীব্রের চোখ লেগে আসছিল, তখনই হালকা নড়ার আওয়াজ পায় তীব্র।
তীব্র ভালোভাবে তুরকে বোঝার চেষ্টা করলে বুঝতে পারে ও কিছু বলছে। তীব্র লাইট জ্বেলে দিতেই দেখে তোর মাথায় এপাশ ওপাশ করে কিছু চাইছে। ওর কানের কাছে মুখ নিতে বুঝতে পারে তোর পানি চাইছে। তীব্র তুরকে উঠিয়ে নিজের বুকে হেলান দেওয়ায়, তারপর বিছানার পাশের গ্লাসের পানি নিয়ে তুরকে খাওয়ায়। তুর 2 ঢোক পানি গিলে শান্তভাবে নিজের ভার বহনকারীর দিকে তাকায়। মুহূর্তে ওর চোখে সমস্ত ক্লান্তি মিশিয়ে রাগে পরিণত হয়। ও তীব্রকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয়। টাল সামলাতে না পেরে তীব্র বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে। তুর চিৎকার করে বলে ওঠে, আপনি এখানে কেন? আমি বলেছি না আপনার সাথে থাকতে চাই না। তীব্রের প্রচণ্ড রাগ উঠে গেল তুরের কথায়, তবু নিজেকে শান্ত করে বলল, দেখো তুর, এতটা হাইপার হওয়া তোমার জন্য ঠিক না। আর তুমি আজকে নিশ্চয়ই জেনেছো যে তুমি আমার স্ত্রী। কিছুটা তাচ্ছিল্য নিয়ে, লজ্জা করেন এই কথাটা বলতে? আমি জানি আমি অন্যায় করেছি। তোমার আমার রেজিস্ট্রির কথা তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু জানিও কী লাভ হতো? তাহলে আমাকে এটা ভাবতে হতো না আমি কোনো অন্যায় করছি, শুধু পরিস্থিতির শিকার হয়ে। আপনি তো জেনে বুঝে নিজের অধিকার ভেবে আমার কাছে এসেছেন। আপনি কখনো আমার দিকটা ভেবেছেন? তীব্র নিশ্চুপ। আমার পক্ষে আপনার সাথে থাকা সম্ভব না, আমি চলে যাব। তোর কথাটা বলেই বিছানা থেকে নামতে চায়। তখনই তীব্র ওর হাত ধরে। তোর রাগী চোখে তাকিয়ে ওর হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তীব্র ছাড়ে না, বরং গম্ভীর কণ্ঠে বলে, তুমি মানো বা না মানো তুমি আমার ওয়াইফ। আর এটা ভুলে যাও কিভাবে তুমি আমার সন্তানের মা হতে চলেছ। কথাটা শুনেই তোর শান্ত হয়ে যায়। তারপর কিছুক্ষণ ভেবে শান্ত কণ্ঠে তীব্রকে বলে, এর আগে তো এত ভালোবাসা ছিল না। সব বুঝি বাচ্চার জন্য। বাচ্চা আছে বলে আমাকে আপনার সাথে থাকতে হবে। এখন দেখি নিজের বাচ্চা শত্রু হয়ে গেল। তাহলে একটাই কাজ, এই শত্রুটাকে শেষ করে দেই। কথাটা বলেই অদ্ভুত এক ভাব প্রকাশ করলো তুরের কথাটা যেন তীব্রের বুকে গিয়ে বিঁধল। ও কিছু না ভেবেই খুব জোরে তুরের গালে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দটা যেন দেয়াল ভেদ করে যেতে না পারায় বারবার প্রতিধ্বনি হতে লাগলো রুমে। তীব্রর কথাটা ভাবতেই রাগ লাগছে। তুর ওর জন্য নিজের বাচ্চাকে শত্রু বলছে। তুর গালে হাত দিয়ে করুণ চোখে তীব্রের দিকে তাকালো। দেখলেন, বললাম না এই বাচ্চা আমার শত্রু? ঠিক তাই, না হলে এই বাচ্চার জন্য আপনি ওকে মারতে পারতেন না। না এই বাচ্চা রাখবো, না আপনার সাথে থাকবো। বলেই বিছানা থেকে উঠে পাগলের মতো খুঁজতে লাগলো তুর। তীব্র নিচের দিকে তাকিয়ে তুরের কাহিনীগুলো ভাবার জন্য চোখ বন্ধ করে নেয়। তুর পাগলের মতো নিজের ক্ষতি করার জন্য কিছু খুঁজতে লাগলো। হঠাৎ ওর খেয়াল যায় সরু একটা ফুলদানির দিকে। ও গিয়ে ফুলদানিটা তুলে নিজের পেটের দিকে তাক করতেই তীব্র দ্রুত ওর হাত থেকে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে তুরকে জড়িয়ে ধরে। তুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তীব্র আরও জোরে জড়িয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। তীব্র ঠিক যেই ভয়টা পাচ্ছে সেটা যদি সত্যি হয়, তাহলে তার চরম মূল্য দিতে হবে তীব্রকে। ও তুরকে জোর করে বিছানায় বসিয়ে দেয়। খুব ভালো করে বুঝতে পারছে তুরকে শান্ত করতে পারবে না, তাই ও লাইট অফ করে তুরকে জড়িয়ে ধরে। তুর প্রচণ্ড ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারে না। এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় তীব্রের বুকে। তুর যতক্ষণ ছটফট করেছে তীব্র কোনো কথা বলেনি, বরং চুপচাপ তুরকে বুকে জড়িয়ে বসেছিল। সকালে ঘুম থেকে ওঠার পর দেখে ওর বাবা ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবাকে দেখে চোখ বন্ধ করে এক চিলতে হাসি ফুটে ওঠে তুরের মুখে। মেয়ের মুখের চিলতে হাসি যেন বাবার কাছে সকালের জলজল রোদের এক রশ্মি আলোককণা মনে হলো। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, হাসলে যে? বাবা, তুমি না বুড়ো হয়ে যাচ্ছ। বলেই বন্ধ চোখে দুহাত গালের নিচে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। ওর বাবা ব্যাপারটা বুঝতে পারে না। তার মেয়ের কাছে সে দুনিয়ার চিরস্থায়ী হ্যান্ডসাম একজন মানুষ। ওর বাবাকে কেউ যদি ভুল করেও বলতো যে উনি বুড়ো হয়ে যাবেন, তাহলেই হয়েছে। সে মেয়ে কিনা অদ্ভুত প্লাস রহস্যকর তার কাছে। তিনি কিছুটা সংকোচ নিয়ে বলে ওঠে, তাই নাকি? তোমার বাবাই সত্যি বুড়ো হয়ে গেছে নাকি? এইটা শুনে তোর ঘুম চোখে উঠে বসে ওর বাবার বুকে মাথা রেখে অনামিকা আঙ্গুলের প্রথম করটা দেখিয়ে ঘুমো ঘুমো বাচ্চাদের মতো আহ্লাদি কণ্ঠে বলে, না বেশি না, শুধু এইটুকুনি। এই যে দেখো, শুধু এইটুকু। একটা কর দেখিয়ে করের দিকে এক চোখে দেখে কথাটা বলল, যেন অনুবীক্ষণ দিয়ে কোনো সূক্ষ্ম জিনিস দেখছে। বেশি না, নাক সিটকে।
তুরের কথায় ওর বাবার বুকে মরুভূমির পানির পিপাসার তৃপ্তি পূরণ হয়ে গেল। বাবা তার 18 বছরের কন্যার মাঝে 8 বছরের ছোট্ট আল্লাদিকে আবিষ্কার করলেন। বিগত 17.5 বছর ধরে এভাবেই তার আল্লাদির ঘুম ভাঙিয়ে দুষ্টু দুষ্টু কথা শুনেছে, কিন্তু মাঝের 6 মাস অন্যরকম হলেও আজ যেন তার সে তুরকে ফিরে পেলেন। আনন্দে যেন আবেগটা হার মানতে পারল না। কণ্ঠের কান্নার আড়ষ্টতা নিয়ে একটু রাগী ভাব প্রকাশ করেই বললেন, বাবাই বুড়ো হয়ে গেছে, আর হবেই বা না কেন, তার ছোট রাজকন্যা যে বড় হয়ে গেছে। এইটা শুনে তুরের হাসি যেন আর ধরেই না। হাসতে হাসতে বাবার বুকে লুটিয়ে পড়ছে। মেয়ের এই হাসির মানেও বোঝার ইচ্ছে হলো না ওনার। হাসতে হাসতে তুর বলল, আমি কবে বড় হলাম? এখনও তো আমি ছোট বেবি। দেখো দেখো, আর তোমাকে আমি কি বলেছি, তুমি বুড়ো হয়ে গেছো? এই দেখো, একটা পাকা দাড়ি দেখা যাচ্ছে। অনেক নিখুঁতভাবে চোখ নামক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহারের মাধ্যমে পণ্ডশ্রম করে বাবাকে একটা দাড়ি দেখাতে সক্ষম হলো। তুরের এমন কাণ্ডে না হেসে পারলেন না। বাবাকে হাসতে দেখে তুরের জন্য আহ্লাদের সীমানা বেড়ে গেল। ওর বাবাকে পেটানোর জন্য জড়িয়ে ধরে বলল, বাবা, হ্যাঁ বলো। মাকে বলে দাও না, আজ আমি কিন্তু নাস্তায় ওই আলু ভাজি আর পরোটা খাবো না, আমাকে পাস্তা করে দিতে হবে, নইলে আজকে কলেজ যাওয়া বন্ধ। বলেই বাবার বুকে মুখ গুজল তুর। কথাটা শুনে অনেকটা ধাক্কা খেলেন উনি। কি বলবেন বুঝতে পারল না, তবে এইটা বুঝতে পারলো তার মেয়ে 6 মাস আগের স্মৃতিতে আছে। ভাবতে অবাক লাগে, যাকে ঘুম না ভাঙালে উঠতেই চাইতো না, সেই মেয়ে মা হতে চলেছে। ছোট সেই তুর, যাকে ছোটবেলা থেকে নিজের হাতে বিয়ে দেওয়ার কথা ভেবেছিল, সেই মেয়ের কখন বিয়ে হয়ে গেল জানতেই পারল না। শুধু ওনার একটাই ভয় যে নিজেকে সামলাতে পারে না, সে কিভাবে বাচ্চা সামলাবে। তুরকে তো মানিয়ে নেওয়ার মতো করে বড় করেনি সে, একমাত্র মেয়েকে তার সামর্থ্যের রাজ্যের রাজকন্যা বানিয়ে রেখেছিল। বাবার নীরবতায় যেন রাগ লাগলো তুরের। গাল ফুলিয়ে বলে উঠল, তার মানে তুমি মাকে বলবে না পাস্তা বানাতে? এতক্ষণ যা যা হয়েছে তার সবটাই তীব্র দেখেছে। তুরের ছেলে মানুষই আর ওর বাবার রাগি ফেস দেখে বেশ হাসি পেল। আসলেই বাবা মায়ের চেয়ে কেউ কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। সেই ভালোবাসা হয় নিঃস্বার্থ। কেমন একটা অপরাধ বোধ কাজ করলো। তুরকে যদি ভালোবেসে থাকে তবে নিজের স্বার্থেই ভালোবেসেছে। প্রথম কারণটা অন্য হলেও পরের কারণটা তুরকে পাওয়া ছিল, কিন্তু মেয়েটাকে যেভাবে ও রেখেছিল তাতে আর ভাবতে পারল না। তুর রাগ করে ওর বাবার বুক থেকে মাথা তুলে ওর বাবার বাহু ঝাঁকিয়ে বলল, ও বাবাই, ও বাবাই, বলতেই থমকে যায়। তুরের চোখে থাকা ঘুমটা নিমিষেই হারিয়ে যায়। ও একদম স্থির হয়ে নিচের দিকে তাকায়। এতক্ষণ পর ওর বর্তমান সময়ের আভাস হয়েছে। এতক্ষণ বাবার রাজকন্যা ভেবেছে নিজেকে, কিন্তু এখন বুঝতে পারছে বাবার রাজ্যের রাজকন্যাকে অন্য এক দেশের রাজা চুরি করে নিজের বন্দিনী করে রেখেছে। সেখানে সে রানী হয়ে নয়, বরং রাজার গণিকা রূপে ছিল। যদিও তার রানীত্বের আড়ালে, কারণ রানী তো জানতই না রাজা তাকে বন্ধ দরজার গণিকা করে রাখলেও দরজার বাইরে সে তার সাম্রাজ্যের রানী ছিল। কিন্তু এই রানীর জীবন্ত দাসী অপেক্ষা জঘন্য ছিল, তা কি করে ভুলবে ও। এতক্ষণ পর তীব্রকে খেয়াল করে মুহূর্তে ওর সুখের সাম্রাজ্যে কালো মেঘের ছায়া নেমে এলো। তীব্রকে রাক্ষস রাজ্যে সেই অত্যাচারী রাজা মনে হতে লাগলো। তখনই মনে পড়ল, এই রাক্ষস রাজ্যের সন্তান ওর গর্ভে, তার মানে সেও একজন রাক্ষসী হবে, যার জন্য ওকে আরও কষ্ট পেতে হবে। ও চিৎকার করে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝল না। তীব্র দ্রুত গিয়ে তুরের পিঠে হাত রাখতেই ও তীব্রকে ছিটকে ফেলে দিল। তুরের এমন বিহেভে ওর বাবাও অবাক। তুর চিৎকার করে বাবাকে একটা কথাই বলছে, বাবা আমাকে বাঁচাও, নইলে আমাকে নিয়ে যাবে, আমি যেতে চাই না, আমাকে বাঁচাও। তুরের কথার আগা মাথা খুঁজে পেল না। তীব্রের ব্যাপারটা বুঝতে বাকি রইল না। ও তুরের থেকে সরে আসতে চাইলেই তুর পাগলের মতো বিছানার সব বালিশ কম্বল ছুঁড়ে মারতে থাকে, আর মুখে সে এক কথা, আমি যাব না আপনার সাথে, থাকবো না কারো বন্দিনী হয়ে, চলে যান আপনি। প্রচণ্ড চিৎকার করে কথাগুলো বলছে তুর। তুরকে ওর বাবাও সামলাতে পারছে না। তুর নিজেকে সামলাতে না পেরে নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করেছে। তীব্র সেখান থেকে তুরকে এই অবস্থায় রেখে যাওয়ার সুযোগও পাচ্ছে না। তখনই তুর আবার বলে ওঠে, ও বুঝেছি, পেটের রাক্ষসের জন্য যাচ্ছেন না তাই না? তাহলে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করলো। ওই পাশে কিছু একটা দিকে নজর পড়তে তীব্র সেদিকে নজর দিল।
পিলে চমকে উঠল সুচালো একটা শোপিস। তুর বিছানা থেকে নেমে সেদিকে যেতেই তীব্র দ্রুত ওকে আটকালো, কিন্তু কোনো মতেই যেন তুরের শক্তির সাথে পেরে উঠল না। এত শক্তি মেয়েটার শরীরে কিভাবে এলো বুঝল না। তুরের বাবা মেয়েকে এতটা হাইপার দেখে এক প্রকার কেঁদেই দিল, যেই কান্নায় চোখে পানি আসে কিন্তু শব্দ হয় না। তীব্র দ্রুত ওর বাবাকে তুরকে ধরতে বলে। তুরের বাবা যথাসম্ভব মেয়েকে স্নেহের মাধ্যমে শান্ত করার চেষ্টা করে। বাবার স্নেহে তুর শান্ত স্থির হতে চাইলেও তীব্রের সামনে থাকা ওর মনকে শান্ত হতে দিল না। পাগলামি আরও বেড়ে গেল। তুর বাবাকে ছাড়িয়ে নিতেই তীব্র জোর করে ওকে জড়িয়ে ধরে ওর শরীরে ইঞ্জেকশন পুশ করে। ইঞ্জেকশন পুশ করার কয়েক মুহূর্তেই তুর নিস্তেজ হয়ে পড়ে যায়। তীব্র কোলে করে ওকে বিছানায় শুয়ে দেয়। ওর বাবা দ্রুত ওর কাছে গিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি করেছো তুমি ওর সাথে? যার কারণে ও নিজের সন্তানকে পর্যন্ত নিজের শত্রু ভাবতে শুরু করেছে, নিজের সন্তানকে খুন করার জন্য মরিয়া হয়ে উঠেছে, অথচ এইটা ভুলে গেছে তাতে ও বাঁচবে না। কথাগুলো বলেই কেঁদে উঠলেন উনি। তীব্রের কিছু বলার ভাষা নেই। অন্যের সন্তানকে তাদের থেকে আলাদা করতে চেয়েছে, কিন্তু এখন নিজের সন্তান জন্মের আগেই তার মৃত্যু ভয় পাচ্ছে। তীব্র এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে এলো রুম থেকে। তুরের জ্ঞান ফিরতেই ওর সামনে মাঝ বয়সী একজন কালো কোটধারী ব্যক্তিকে দেখতে পায়। তুরের চোখাচোখি হতেই লোকটি মুখে হাসির রেশ ফুটিয়ে তুলে বলে, কেমন আছে তুর? অপরিচিত ব্যক্তিকে নিজের সামনে দেখে কিছুটা অপ্রস্তুত হলো তুর। উঠে বসতে যাবে তখনই দেখে তুরের বাবা মা ওর পাশে দাঁড়িয়ে। মায়ের চোখে পানির স্পষ্ট আভাস পেল তুর। ও উঠে বসার চেষ্টা করতে কালো কোটধারী ব্যক্তিটি বলে উঠল, কি করছো তুমি? তোমার এখন বিশ্রাম করা উচিত, তুমি অসুস্থ তুর। তখনই তুর নিজের পেটে হাত দেয় আর বেশ উত্তেজিত হয়ে বলে, আমার পেটের বেবির জন্য আমি অসুস্থ, তাই না? তুরের কথায় ডাক্তার দ্বিধায় পড়ে যায়। কিছুটা অপ্রস্তুত হয়ে নিজেকে স্বাভাবিক করে বেশ জোরেই হাসে, তুমি নিজেই তো পিচ্ছি, তোমার কি করে বেবি হবে? লোকটির কথায় বেশ দ্বন্দ্বে পড়ে যায় তুর। ও প্রেগনেন্ট নয়, কিছুটা সংশয় নিয়ে পেটে হাত দেয় তুর। লোকটি কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, তোমার পেটে কোনো বেবি নেই, বেবি থাকলে তো তোমার পেট বড় দেখাতো, তাই না বলো? ওনার কথায় মাথা নাড়ে তুর, কিন্তু মুখে প্রশ্নসূচক ভাব ফুটিয়ে তুলে জিজ্ঞেস করে, তাহলে তীব্র যে বলল আমার পেটে বেবি আছে, আমি মা হতে চলেছি, তুর উত্তর পাওয়ার জন্য কতটা মরিয়া তা বুঝতে বাকি রইল না ওনার। এটা দেখে উনি বলল, তোমার পেটে বেবি নেই? তাহলে ওরা যে সবাই বলল, দেখো কে কি তোমায় বলেছে তা আমি জানি না, তবে আমি তোমায় দেখে বুঝেছি তুমি প্রেগনেন্ট নও। কথাটা শুনে তুর কিছুটা সংশয় রেখা ফুটিয়ে তুলল, কিন্তু পরক্ষণে বেশ উত্তেজিত খুশির ঝলক দেখা গেল তুরের চেহারায়। বুঝতে পারলো বাচ্চা নেই কথাটায় কতটা খুশি তুর। কিন্তু এই খুশিটা কিছুদিনের জন্য ধরে রাখার জন্য তিনি বললেন, কিন্তু হ্যাঁ, অনেকগুলো কৃমির হয়েছে, কারণ তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবে কেমন, নইলে কিন্তু অনেক সমস্যা হবে। মাথা নাড়ায় তুর, এই তো গুড গার্ল। আরেকটা কথা, কৃমির জন্য তোমার খারাপ লাগতে পারে, এই ধরো বমি, মাথা ব্যথা, পেট ফাঁপা, এমনকি পেটটা একটু ফুলেও যেতে পারে, কিন্তু কৃমির ট্যাবলেট খেলেই তো ওরা মরে যাবে, তাই না? জিজ্ঞাসুর দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকাতেই তিনি স্মিত হাসি দিয়ে বলে, আসলে তোমার পেটের কৃমি অনেক বেশি বেড়ে গেছে, নাড় জড়িয়ে গেছে, আর এই জন্য সবার মনে হয়েছে তুমি প্রেগনেন্ট। এখন হয় এগুলো অপারেশন করে বের করতে হবে, আর না হলে ওষুধ খেতে হবে, আর তুমি তো জানো তাতে সময় লাগবে। এবার তুমি বলো কিভাবে কৃমি বের করতে চাও? ও ঔষধ, হ্যাঁ ঔষধ, ভয়ার্ত কণ্ঠে বলে উঠল তুর। তা শুনে লোকটি হাসল, এই তো গুড গার্ল, তোমার যাবতীয় মেডিসিন দিয়ে যাচ্ছি, তোমার মা সবসময় খাইয়ে দিবে, কেমন? আরেকটা কথা, কোনো রকম দৌড়ঝাঁপ করবে না, তাতে পেটের কৃমি বেরিয়ে আসতে পারে নাক মুখ দিয়ে। কতদিন লাগবে? একটু বেশি সময় লাগবে। আচ্ছা তাহলে আমি আজ যাই, আর হ্যাঁ, যদি খারাপ লাগে তবে আমাকে ফোন করো। মাথা নাড়ে তুর। লোকটি আরও কিছু ইনস্ট্রাকশন দিয়ে বেরিয়ে এলো তুরের রুম থেকে। তুর এখন ওর নিজের বাড়িতে আছে। ইনজেকশনটা দিয়ে তীব্র ওকে এখানে নিয়ে আসে, কারণ ওই বাড়িতে তীব্রের কথা মনে আসলে ও পাগলামি করবে। তীব্র এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছে। উনি বের হতেই তীব্র ওনার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে, থ্যাঙ্কস স্যার, ব্যাপারটা এভাবে হ্যান্ডেল করার জন্য। ইটস ওকে, এটা আমার কাজ। তবে তুমি এটা বুঝতে পারছো, তুর যদি কোনোভাবে প্রেগনেন্সির ব্যাপার নিয়ে ডেসপারেট হয়ে যায়, তাহলে সেটা তুর আর বেবির জন্য বিপজ্জনক।
অ্যাজ এ ডক্টর তুমি খুব ভালো করে বুঝতে পারছো। মাথা নাড়ে তীব্র। এটা দেখে তিনি বলে ওঠে, আমি জানি না তীব্র তোমার সাথে মেয়েটার কি হয়েছে যার কারণে ও মেন্টালি সিক হয়ে গেছে, তবে এটা বুঝতে পারছি এমন কিছু যাও মেনে নিতে পারেনি। জানি না তোমার মতো ছেলেকে পেয়ে এমনটার কারণ, তবে আমি এটা জানি মেয়েটা খুব বেশি আঘাত পেয়েছে। তীব্র কিছু বলতে যাবে তার আগে উনি বললেন, ওর সাথে তোমার কিছু হয়েছে তা নাই জানলাম, তবে একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তুরের প্রেগনেন্সি অনাকাঙ্ক্ষিত নয়। তুমি একজন ডক্টর, আর তুরের ফিজিক্যাল কন্ডিশন দেখে বুঝলাম তুমি বাচ্চাটা ইচ্ছে করে নিচ্ছ। হ্যাঁ, আমি ইচ্ছে করে বেবিটা নিয়েছি, কিন্তু তোর মেন্টালি এতটা দুর্বল হয়ে পড়বে তার ধারণা আমার ছিল না। তা আমি বুঝতে পেরেছি তোর অন্য কারণে মানসিকভাবে ভেঙে পড়ছে, আর তার ইফেক্ট প্রেগনেন্সির ওপর পড়ছে। তবে একটা কথা মনে রেখো, ও যদি বেশি হাইপার হয়ে যায় তাহলে মিসক্যারেজ হওয়ার চান্স আছে। কথাটা শুনে তীব্রের বুক কেঁপে ওঠে। সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না তুমি এত তাড়াতাড়ি কেন বেবি নিতে চাইছ। দেখো, এটা বলার একটাই কারণ, তা হচ্ছে তোর মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরি স্টেবল নয়। আর হ্যাঁ, বলতে পারো তুমি সব দিক ভেবেই নিয়েছো, কিন্তু এত তাড়াহুড়োর কী ছিল? তোরের বয়স তো একেবারেই কম। আমাকে যদি সাজেস্ট করতে বলতে তবে আমি বলতাম ওকে এখন বিয়ে না করতে। সে যাই হোক, এখন তা বলে লাভ নেই। তীব্র নিশ্চুপ। তুমি অন্যভাবে নিও না, তুমি নিজেই ভেবে দেখো, এখন যদি তোর না হয়ে অন্য কেউ হতো তাহলে আমি এটাই বলতাম, যাতে বেবিটা না হয়, কারণ পেশেন্ট মানসিকভাবে সক্ষম না। এখন না হয় ওকে সামলানো যাবে, কিন্তু কিছুদিন পর যখন ওর মা হওয়ার লক্ষণ প্রকাশ পাবে তখন পারবে সামলাতে? পারবো। আমাকে পারতে হবে। আমি আমার বেবি এবং তোর দুজনকেই চাই, আর সেটা যে কোনো মূল্যে। তুমি একজন ডক্টর, তাই তোমাকে বোঝানোর মতো আমার কিছু থাকতে পারে না। নিজের স্ত্রী সন্তানের খেয়াল রেখো, তবে তার সামনে যেও না। জি। তাচ্ছিলের হাসি দেয় তীব্র। তিনিও তাচ্ছিলের হাসিটাই হাসে। তারপর ওনাকে বাইরে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। উনি গাড়িতে উঠতে যাবে তখনই তীব্র বলে, স্যার কিছু বলবে? প্রেগনেন্সির ব্যাপারে যেন বাইরের কেউ না জানে। তীব্রের কথায় একটু অবাক হলেন, কিন্তু পরে চোখের ইশারা বুঝিয়ে দিলেন ঠিক আছে, তিনি কাউকে বলবেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলে তীব্র। উনি চলে যেতেই তীব্র বাইরে সিঁড়িতে বসে পড়ে। এক পা মাটিতে বিছিয়ে আরেক পা উঠিয়ে তাতে হাত রেখে সিঁড়ির গায়ে আঙুল দিয়ে কিছু আঁকার চেষ্টা করে, কিন্তু অদৃশ্য কিছু যখন সিঁড়ির গায়ে আঁকতে ব্যর্থ হয় তখন বেশ রেগেই হাতটা দিয়ে সিঁড়িতে আঘাত করে। প্রচণ্ড ব্যথা পায় তাতে হালকা ঝেড়ে হাতটা ডলে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। দুপুরের রোদ প্রচণ্ডভাবে লাগছে বাইরের সিঁড়িতে বসে থাকা তীব্রের গায়ে। ও জোরে জোরে শ্বাস নিয়ে জিহ্বার অগ্রভাগ দিয়ে নিজের নিজ ঠোঁটটা ভিজিয়ে নেয়। তারপর মাথার ঠিক উপরে থাকা সূর্যের দিকে তাকায়, কিন্তু সূর্যের বোধহয় তাকে দেখার অনুমতি দিতে নারাজ, তাই বেশি দৃষ্টি রাখতে পারল না সূর্যের দিকে। তীব্র বুঝলেও সূর্য তার প্রতি অনুভূতি দেখাতে চায় না। হয়তো সমুদ্র তীরে বলা তাচ্ছিল্য বেশি গায়ে মাখিয়ে ফেলেছিল। সূর্য বুঝতে পেরেছে কোনো কিছুকে বেশি শক্ত করে ধরতে চাইলে তা হাত ফসকে বেরিয়ে যায়। নিজের ক্ষেত্রেও তাই করেছে। ও তুরকে বেশি জোরে আঁকড়ে রাখতে হারিয়ে ফেলতে ধরেছে। তবে একটা জিনিস বুঝলো, সূর্য এত শক্তিশালী হওয়ার পর কেন অহংকার করে না, কারণ তীব্র বুঝতে না পারলেও সূর্য বুঝতে পেরেছে জোর দিয়ে কোনো কিছু হাসিল করা যায় না। তীব্র দুহাত দিয়ে নিজের চুলগুলো পিছনে নিয়ে হাত দিয়ে মুখটা মুছল, তারপর তুরের আর নিজের অতীতটা ভাবার চেষ্টা করে। তুরের সাথে রেজিস্ট্রির পর 1 মাস পরও এই জন্যই তুরকে বিয়ের কথা বলেছিল, কারণ ওর একটা বেবি চাই। ওর সাথে তুরের সম্পর্ক এমন পর্যায়ে গিয়েছিল যাতে তুর যে ওকে ছেড়ে যেতে পারে ও আগে থেকে অনুমান করে নিয়েছিল। তুরকে বন্ধনহীনভাবে বাঁধার জন্য আর নিজের প্রয়োজনে বেবিটা চেয়েছিল, তাই বেবিটা অনাকাঙ্ক্ষিত নয়। এজন্য কোর্টে যখন তোর মাথা ঘুরে পড়ে গিয়েছিল তখন কোনোরূপ টেস্ট ছাড়াই অনুমান নির্ভর হয়েই তীব্র ওর প্রেগনেন্সির কথা বলেছিল। 90% সিউরিটি ছিল তুরের প্রেগনেন্সি নিয়ে, কিন্তু তার মধ্যে তুর যে বাচ্চা অ্যাবর্টের কথা বলবে ভাবেনি তীব্র, তাই কোর্টের থেকে ছাড়া পাওয়ার জন্য ওই কথাগুলো বলেছিল। ভেবেছিল তুর আগে কান্নাকাটি করে হলেও ওকে মেনে নিতে পারবে, কিন্তু এটা ভুলে গিয়েছিল তুর মানসিকভাবে দুর্বল। তার উপর তীব্রের বলা কথায় কোর্ট থেকে ছাড়া পাওয়াটা মানতে পারেনি তুর। তীব্র এমনভাবে ওর নরক তুল্য কষ্টকে বায়না বলবে তা মেনে নিতে পারেনি ওর দুর্বল হৃদয়।
কারণ সবার কাছে ভাগ্য বলে নিছক মেনে নেওয়া হলেও সেইটা মানতে পারেনি তুর। কারণ এই জঘন্য মজাটা ওর সাথেই করা হয়েছিল, যার জন্য ওর ভালো মন্দের কোনো খেয়াল নেই। ও তীব্রের থেকে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু ওর অবচেতন মন এটা বুঝিয়েছে তীব্র এই বাচ্চার জন্যই ওকে ছাড়ছে না। তাই বাচ্চাটাকে মারতে চাইছে, কিন্তু বাচ্চা মারতে চাওয়ার জন্য যে নিজেকে আঘাত করছে তা বুঝতে পারছে না। বাচ্চাটা যে ওর, সেটাও মানা ওর জন্য পসিবল নয়। কিছুদিনের জন্য হলেও তুরকে শান্ত করতে পারবে, আর এখন যদি তুরকে বোঝানোর চেষ্টা করে তাহলে হিতে বিপরীত হবে। তবে তীব্রের ভয় একটা জায়গায়, যখন তুর সত্যিটা জানতে পারবে তখন কি করবে। আর তুরের পাগলামি যে দিন দিন বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বেবিটা দুনিয়ায় আদৌ সুস্থভাবে আনতে পারবে কিছুই যেন মাথায় খেলছে না, বড্ড অসহায় লাগছে নিজেকে। এভাবেই কেটে যায় 3 মাস। এই 3 মাসে তীব্র তুরের সামনে যায়নি, এমনকি তীব্র নামে কেউ আছে সেটা কেউ তুরকে মনে করিয়ে দেয়নি। তীব্র 3 মাসে দূর থেকেই তুরকে দেখেছে, প্রয়োজনীয় সব কিছুই তুরের কাছে পৌঁছে দিয়েছে তীব্র। তুর যেন কিছুই বুঝতে না পারে, তার সব দিকেই খেয়াল রেখেছে তীব্র। তুরকে চোখে চোখে রাখার জন্য তোয়া ওর সাথেই থাকে। তুর এই 3 মাসে এমনিতেই ক্ষণিকের জন্য উত্তেজিত হয়নি, শুধুমাত্র তীব্রের কথা মনে হলে ওকে সামলানো দায় হয়ে পড়তো। সব কিছু স্বাভাবিক ছিল। তুর তীব্রের সাথে কাটানো স্মৃতিগুলো একটু একটু করে ভুলতে বসেছিল, নিজের স্বাভাবিক লাইফের দিকে এগিয়ে গিয়েছিল। কিন্তু কথায় আছে না, সত্যিকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আর হলো তাই। একটা মেয়ের থেকে কিভাবে লুকিয়ে রাখবে সে মা হতে চলেছে, তুরের বেলায়ও তার ব্যতিক্রম হলো না। 3 মাসের মাথায় নিজের শারীরিক কন্ডিশন দেখে বুঝতে পারলো যে ও প্রেগনেন্ট। আর তখনই শুরু হলো পাগলামি, আর সেটা এমনই যে কেউ শান্ত করতে পারল না। শেষে বাধ্য হয়ে তোয়া তীব্রকে ফোন দিল। তীব্র ফোন পেয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, ছুটে গেল তুরের কাছে। রুমে ঢুকতেই দেখে তুর পাগলের মতো উত্তেজিত হয়ে পড়ছে। ওকে দেখে তুর চিৎকার করে বলে উঠল, এ লোকটা এখানে কি করছে? চলে যেতে বলো, সহ্য করতে পারছি না আমি ওনাকে। তুরের বাবা মেয়েকে সামলাতে সামলাতে মিনতির সুরে তীব্রকে যেতে বলল, কিন্তু তীব্র বুঝতে পারল ও গেলে তুর শান্ত হবে না, বরং আরও ভায়োলেন্ট হয়ে নিজের ক্ষতি করতে চাইবে। ও পিছু হেঁটে যেতে যেতে দেয়ালে লেগে গেল। দেয়ালে এক পা তুলে চোখটা বন্ধ করে নিল, তারপর নিজের চোখ বন্ধ করে নিল। তুরের প্রেগনেন্সির 5 মাস হতে চলেছে, আর তাই ওর শরীরে মা হওয়ার লক্ষণ প্রকাশ পাচ্ছে। তীব্র না হয় চলে গেল, কিন্তু তারপর কি? ও যে বাচ্চার জন্য নিজের ক্ষতি করতে চাইবে। বেবি দুনিয়ায় আসতে এখনো 5 মাস বাকি আছে। আর যেই হোক, তুর না চাইলে তো আর এই বাচ্চাটাকে সেফলি দুনিয়াতে আনতে পারবে না। ধরে বেঁধে তো আর মাসের পর মাস রাখা যাবে না। তাই মা হওয়ার ইচ্ছেটা তুরের নিজের হতে হবে। চোখ বন্ধ করে এসব ভাবছিল তীব্র, তখনই আবার তুর জোরে চিল্লিয়ে ওঠে, এখনো জাননি আপনি? তুরকে ধরে রাখা যাচ্ছে না। তুরের বাবা মিনতি করে তীব্রকে যেতে বলে, কিন্তু তীব্র না গিয়ে পাথরের ন্যায় নিচের দিকে তাকিয়ে থাকে। তুরের মা বেশ ঝাঁঝালো কণ্ঠেই বলল, যা করছে তাতেই কি তোমার মন ভরেনি? এখন কি আমার মেয়েটাকে প্রাণে মারতে চাইছো? অনেক করেছে, এবার যাও। তোয়া তীব্রের কাছে যায়, গিয়ে অস্থির হয়ে তীব্রকে বলে, প্লিজ আপনি এখন যান, দেখতেই তো পাচ্ছেন ওর কী অবস্থা, প্লিজ চলে যান। ওর কথা শেষ হওয়ার আগেই তীব্র শান্ত গলায় বলল, তুমি আঙ্কেল আর আন্টিকে নিয়ে বাইরে বেরিয়ে যাও, আমার তুরের সাথে কথা আছে। তীব্রের কথায় তোয়া বেশ অবাক। তুর ওকে দেখতে চাইছে না, আর ও কিনা তুরের সাথে কথা বলতে চাইছে। আপনি কি বলছেন? তুর আপনার সাথে কথা বলতে চাইছে না, আর আপনি প্লিজ যাও। তোয়া যেতে চাইলেও ওর বাবা মা নারাজ, তারা যেতে চাইছেন না। তখনই তীব্র হাত জোর করে ওদের কাছে মিনতি করে, প্লিজ কিছুক্ষণের জন্য হলেও আমাকে ওর সাথে কথা বলতে দিন, আমার দরকার ওর সাথে কথা বলার। তুর যেমন আপনাদের মেয়ে, আপনাদের সন্তান, ওর ভিতরে যে বেড়ে উঠেছে সেও আমার সন্তান, প্লিজ। কথাটা তুরের বাবা মায়ের মনে আঘাত করলো। ওনারা চাইছিলেন না তুর এই বাচ্চার জন্ম দিক, কিন্তু একটা প্রাণের হত্যা করতে চায় না। আর যে আসছে সে তুরের অংশ, যদিও তুর সেটা বুঝতে পারছে না, কিন্তু তারা তো অবুঝ না। আর এখন তীব্র ওনার মেয়েদের ক্ষতি করবে না, এই ভরসাটুকু তীব্র জোগাড় করতে পেরেছে। তাই ওনারা না চাওয়া সত্ত্বেও বাইরে চলে গেল। ওনারা বাইরে যাওয়া মাত্রই তীব্র দরজা বন্ধ করে তুরের দিকে তাকালো। তুর রাগে ফুঁসছে। তীব্র ধীর পায়ে ওর দিকে এগোতেই তুর হাঁটু দিয়ে হেঁটে বিছানার থেকে নিচে নামতে চায়, কিন্তু নিচে নামার আগেই তীব্র ওর সামনে দাঁড়ায়।
নিজের সামনে তীব্রকে দেখে ও সামনে থেকে সরতে চায়, কিন্তু তীব্র ওর দিকে তাকিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। তুরের রাগ বেড়ে যায় আর ও সর্বশক্তি দিয়ে তীব্রের বুকে অসংখ্য কিল ঘুষি মারতে থাকে। তীব্র হাত মুঠ করে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তুর মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলে তীব্রর হাত ধরে নেয়, কিন্তু তবুও হার মানে না। হাঁপাতে হাঁপাতে বলে, ছাড়ুন আমাকে। তীব্র আর কিছু না বলে ওকে জড়িয়ে ধরে। তুরের হাতগুলো ওর পিছে তীব্র আটকে রেখেছে, যা ক্রমাগত ছাড়া পাওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে তীব্র লাইটের সুইচ অফ করে দেয়। ব্যাপারটা দেখে তুর ঘাবড়ে গেল। তুর আরও মরিয়া হয়ে পড়ল ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তীব্র ওকে ছাড়ল না, বরং তুরের হাত ছেড়ে এক হাত দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে বা হাত দিয়ে ঘাড়ের চুল সরিয়ে কানের নিচে গলায় গভীরভাবে একটা কিস করে। তীব্রের থেকে ছাড়া না পাওয়াতে ওর পিঠে ইচ্ছে মতো খামচাতে শুরু করে, কিন্তু তাতে তীব্র কোনো রিয়্যাক্ট করে না। এটা দেখে তোর একসময় ক্লান্ত হয়ে পড়ে। তীব্র যখন বুঝতে পারে তুর ক্লান্ত হয়ে গেছে, তখনও তুরের ঘাড় থেকে ঠোঁট সরিয়ে বিছানার পাশে থাকা টেবিল লাইটটা জ্বালায়। কিছুটা আলো ছড়িয়েছে। তীব্র নিজের বুক থেকে ক্লান্ত তুরের মুখটা তোলে। তুরের চোখ দুটো ছোট হয়ে এসেছে। তীব্র আলতো করে ওর চোখে ঠোঁট বোলায়। তুর এবার নরম সুরে অনেকটা অভিমানী কণ্ঠে কেঁদে উঠে বলে ওঠে, আপনাকে আমি যেতে বলছি না? আমি গেলে তুমি শান্তি পাবে তুর? কই, আমি তো দেখিনি। আমার থাকাতেও তুমি শান্তি পাও না, আর আমি চলে গেলেও পাও না। তাহলে অশান্তি না হয় আমার সাথে থেকেই পাও? আপনার কোনো কিছুই আমার ভালো লাগে না, ছাড়ুন আমাকে। আমাকে পছন্দ করো না কেন? কারণ আপনি একটা খারাপ লোক। আপনি সবসময় কষ্ট দেন আমাকে। আমি খারাপ লোক, তাই তুমি আমার সাথে থাকতে চাও না, তাই না? তুরের কথায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তীব্রের ভেতর থেকে। ও তুরকে কোলে তুলে বিছানায় পা নামিয়ে বসায়, নিজে হাঁটু গেড়ে মেঝেতে বসে। তারপর ওর হাত ধরে তুরের চোখে চোখ রাখে, শান্তভাবে বলে, আমি জানি তুর, আমি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, কিন্তু তুমি কি জানো সবচেয়ে ভালো মানুষকে? তীব্রের কথায় বুঝতে পারে ওর দিকে মনোযোগী হয়েছে। তীব্র ছলছল চোখে বলে, একজন মা। একজন মা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হয়, কারণ তার সন্তান যতই খারাপ হোক না কেন, সে কোনোদিন তার সন্তানকে ছেড়ে দিতে পারে না। তোর শান্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তীব্র আবার বলে, এই যে আমি তোমার কাছে এতটা খারাপ, কিন্তু তুমি যদি জানতে পারো আমার মা আমাকে কষ্ট দিয়েছে, তুমি তখন কি করবে? আমাকে বকবে না আমার মাকে? আপনার মাকে। কেন? কারণ সন্তান যতই খারাপ হোক, মা কখনো তাকে ছেড়ে দেয় না। এইটা শুনে তীব্র এক হাত দিয়ে ওর হাত দুটো ধরে আর এক হাত দিয়ে তুরের গাল স্পর্শ করে বলে, তাহলে তুমি কেন নিজেকে খারাপ মা বানাচ্ছ? এই জন্য যে তোমার পেটে যে আছে সে আমার সন্তান? তীব্রের কথায় পিলে চমকে ওঠে ওর। তারপর অবাক চোখে তীব্রের দিকে তাকিয়ে নিজের পেটে হাত দেয়। পরে আবার তীব্রের দিকে তাকায়। তুর ইশারায় বোঝানোর চেষ্টা করে, পেটে কি ওর বাচ্চা? তীব্র মাথা নেড়ে সম্মতি জানায়। ওর গলায় কান্নার ছাপ স্পষ্ট। তোমার পেটে যে আছে সে আমার অংশ হলেও তার মা তুমি। তুমি বলো, একজনের শাস্তি আরেকজনকে দেওয়া কি ঠিক হবে? মাথা নাড়ায় তুর। তাহলে তুমি কেন আমার শাস্তি তোমার সন্তানকে দিচ্ছ? তুমি ওকে মারতে চাইছ? তুমি বলো, তোমার যদি একটা বেবি হয়, তখন যদি তো ওকে মেরে ফেলতে চায়, তুমি কি সমর্থন করবে? মাথা নাড়ায় তুর। জানো তুর, মা ছাড়া সন্তান অনেক কষ্টে বেড়ে ওঠে, বড্ড কষ্টে। তুর চুপ। তীব্র তুরের কোলে মাথা রাখে। জানো তুর, তোমার পেটে ছোট্ট একটা রাজকুমারী আছে, খুবই ছোট একটা মেয়ে। গল্পে যেরকম হয় সেরকম। তুমি যদি এভাবে পাগলামি করো, তাহলেও তো দুনিয়ায় আসতে পারবে না। তখন তোমার মেয়ে তোমাকে বলবে তুমি তাকে মেরে ফেলেছ। সেটা কি তুমি মানতে পারবে? মাথা নাড়ায় তুর। তাহলে কেন তোমার মেয়েকে মারতে চাইছ? আমি আমার মেয়েকে মারতে চেয়েছি? বেশ অবাক হয়ে। হ্যাঁ তুর, তুমি আমার অংশ ভেবে যাকে মারতে চাইছ সে তোমার সন্তান, তুমি তার মা। শুধু আমি ওর বাবা বলে ওকে মারা কি ঠিক হবে? মাথা নাড়ায় তুর, বুঝতে পারে। তাহলে এমন পাগলামি করো না তুর, প্লিজ। তবে তুমি যদি না চাও, আমি আর কোনোদিন আসবো না। তবুও তোমার কথা শেষ হওয়ার আগেই তুর বোকার মতো হেসে বলে, সত্যি আমার মেয়ে হবে তীব্র? ছোট একটা মেয়ে? তুরের চোখ খুশিতে চকচক করছে। তীব্র বুঝতে পারলো মেয়ের কথাটা শুনে তুর এমন করছে। কি হলো বলুন না? আমার মেয়ে হবে খুব কিউট, একদম পুতুলের মতো। আলতো হাসে তীব্র।
ওর উত্তরে তুরের খুশি বোধহয় আর ধরে না। ও নিচের দিকে তাকিয়ে এইটুকু বলি আওড়ায় ওর মেয়ে হবে। কিন্তু আবার কিছু একটা ভেবে রাগ উঠতে থাকে। আমার যদি মেয়ে হয় তাহলে আপনি তো ওকে আমার থেকে নিয়ে যাবেন, তাই না? আর আমাকে আপনার সাথে আবার বন্দি থাকতে হবে, বন্দি করে রাখবেন আমাকে, তাই না? কথাটা শুনে তীব্রের বুকে স্যাঁত করে ওঠে, তবুও নিজেকে সামলে নেয়। তারপর তুরের মাথায় হাত রেখে বলে, এই তোমাকে শুয়ে প্রমিস করছি, তোমাকে কোনোদিন আর নিজের জন্য চাইব না, কোনোদিন তোমার সামনে হাজব্যান্ডের দাবি করব না, এমনকি বেবি হওয়ার পর তুমি যেতে বললে তোমার লাইফ থেকে সারা জীবনের জন্য চলে যাব। কোনো দিন তীব্র স্বামীর দাবি করবে না তোমার কাছে। সত্যি প্রমিস করছেন চলে যাবেন? তীব্র অপরাধীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ছোট করে উচ্চারণ করে। এটা দেখে তুরের মুখে হাসি ফুটে ওঠে। আজ যেন অনেক দিন পর ও খুশি হয়েছে। আর দুটোই তীব্রের জন্য। প্রথমত ওর মেয়ের জন্য, আর দ্বিতীয়ত তীব্রকে ছেড়ে দেবে সেই জন্য। তুরকে খুশি দেখে তীব্র দীর্ঘশ্বাস ফেলে। এতদিন পর হলেও ও তুরের মুখে হাসি ফোটাতে পেরেছে। ও তুরের কপালে একটা চুমু দেয়, তারপর বেরিয়ে আসে রুম থেকে। ও রুম থেকে বেরিয়ে আসতেই ওর বাবা মা ছুটে আসে। তীব্র নিজের মুখে কাঠ হাসি দিয়ে ওনাদের বলে, কিছুটা হলে বোঝাতে পেরেছি, বাকিটা আপনাদের দেখতে হবে। ও হয়তো বাচ্চার জন্য আর পাগলামি করবে না। ওনারা কিছু বলতে যাবে, তার আগে তীব্র চলে গেল। এরপরের কাহিনী আরও ইন্টারেস্টিং। প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।